হাই ফ্রেন্ডস, আমাকে ভুলে যাওনি তো? দীর্ঘ 7 মাস পরে আমি আবার বসেছি ব্লগ করব বলে। এই 7 মাস ইউটিউবে আমার আর কোনো সাড়া শব্দই ছিল না। যারা আমার ব্লগ দেখে তারা টাইম টু টাইম আমাকে জিজ্ঞেস করেছে যে কী হলো শিবানিদি, আর ব্লগ করছো না কেন? সত্যি সেই 7 মাস আগে জয়পুরে ব্লগ দিয়েছিলাম লাস্ট, তারপরে আর কিছু করেই উঠতে পারিনি। আসলে খুব ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল। কি কাজ? আমার মেয়ের বিয়ে ছিল, তো বুঝতেই পারছো সঙ্গত কারণেই এর মধ্যে আমি আর কিচ্ছু করে উঠতে পারিনি। একটু খারাপও লাগছিল যে তোমাদের সঙ্গে কোনো লিঙ্ক করতে পারছি না, কোনো ব্লগ করতে পারছি না, সেজন্য তো আজকে বসেছি একটা ছোটোখাটো কিছু দিয়েই তো শুরু করি, আইসটা তো ব্রেক করি। তো সেই কারণে আজকে বাঁকুড়া বিষ্ণুপুরের একটা ব্লগ দিয়ে শুরু করছি, আর এরপর থেকে চেষ্টা করব নিয়মিত আগের মতো ব্লগ দিতে। আমার সঙ্গে থাকবে কিন্তু, প্লিজ। বাঁকুড়ার জয়পুর ফরেস্ট বা বনলতা রিসর্ট এখন আর নতুন কোনো নাম নয়, অনেকেই চেনে এবং জানে। আমরা নিজেরাও এর আগে দুবার এখানে এসেছি, কিন্তু নাইট স্টে করিনি। এবার এসেছি এক রাত্রি এখানে থাকবো বলে। বনলতায় বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমরা পন্ড ভিউ ডিলাক্স রুম নিয়েছিলাম, ডাবল বেডেড, এসি। পিক সিজনে এই রুমগুলোর ট্যারিফ 4480, বাট এখন বর্ষাকাল, তাই আমরা এটা 2500-এ পেয়ে গেছি। রুম বেশ ভালো, যেমন দেখছেন, স্পেশালি উইথ পাশ বালিশ, এটা একটা এক্সট্রা পাওয়া। ঘরের মধ্যে সব কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের ভেতরে একটা সিঙ্গেল সোফা আর একটা আনলাও আছে, আর ওই দূরে একপাশে একটা বেসিনও আছে। আর রুমটার ঠিক বাইরেই একটা লম্বা মতো শেডের জায়গা আছে। এই জায়গাটা পুরো শেড দেওয়া, সারি সারি অনেক চেয়ার টেবিল এখানে রাখা আছে। মাথার উপরে সিলিং ফ্যান আছে, চাইলে এখানে বসে খাওয়া দাওয়াও করা যায়। রাত্রির দিকে খুব একটা গরম থাকে না, এখানে অনেকেই খাওয়া দাওয়া করেন। পরিষ্কার একটা বাথরুম আছে উইথ গিজার। ব্যাগ ট্যাগ রেখে নরম সোফাটায় বসে প্রথমেই একটু ফটোশ্যুট করে নিলাম, না হলে বন্ধুরা বড় বকাবকি করে ছবি টবি নিজের একদম না দিলে। এবারে তোমাদের কয়েকটা ছবি দেখাচ্ছি। 2023-এর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ এখানে এসেছিলাম, তখন এই ছবিগুলো তুলেছিলাম। বিশেষত ফুলের ছবি। এখানে সবজির চাষও হয়, আর ফুল যা সুন্দর সে আর বলবার কথা নয়, দেখো তাহলেই বুঝতে পারবে। এখনো মানে 25-এর শেষ হয়ে গেল, 26 আসতে চলছে, তো এখনো এরকমই সুন্দর হয় কি না সেটা গিয়ে দেখতে হবে অবশ্য। কারণ বনলতার কিছু কিছু জায়গা আগের থেকে যেন একটু অন্যরকম, মানে মেনটেনেন্সের একটু অভাব বলে মনে হয়েছে গিয়ে। তবে এটা তো সিজনও নয়, বললাম আগেই, এটা তো বর্ষাকাল। শীতকালে এই ব্যাপারটা থাকে। আর থাকার জায়গা বলতে জয়পুর ফরেস্টে লোকে একসময় শুধু বনলতাই বুঝতো, এখন কিন্তু এখানে সোনার বাংলা রিসোর্টও হয়েছে। খুবই সুন্দর, যে কোনো ব্লগ অনেকেই করেছে, এর মধ্যে দেখলে দেখতে পাবে। খুব সুন্দর, যদিও একটু এক্সপেন্সিভ তো বটেই। কি সুন্দর ফুল দেখেছো? শীতকালে ভিড়ও থাকে প্রচুর, পিক সিজন তো তখন। এত বড় বিশাল চত্বরটা একদম কালারফুল হয়ে আছে, সব রকমের ফুল আছে। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এছাড়া নানা রকমের সিজন ফ্লাওয়ার ভর্তি হয়ে আছে জায়গাটা। বনলতার ভেতরে নানা রকমের ফুলের চাষ যেরকম হয়, নানা রকমের সবজির চাষও এখানে হয়। এছাড়াও এদের একটা ফার্ম হাউস আছে,
যেখানে নানা রকমের পাখি, সে হাঁস মুরগি থেকে শুরু করে করকনাথ, এমু সব কিছু আছে সেখানে। একটা জিনিসই আমার বড্ড খারাপ লাগে, ওদেরও মাংস ওরা চাইলে রান্না করে এনে দেয়, যার ফলে এখানে সব রকমের মাংসই অ্যাভেলেবেল, বিশেষ করে বার্ড ফ্লেশগুলো। যারা নানা রকমের মাংস টেস্ট করতে পছন্দ করেন, এই জায়গাটা সেজন্য তাদের পক্ষে বেশ ভালো। মানে আমার এটা ভালো লাগে না, সে আর কি করা যাবে। ভেতরের দিকটা এখানে ভর্তি কপির চাষ হয়েছিল, মজা লাগে বেশ দেখতে। এবারে আবার আজকের কথায় চলে আসি। বিকেল 4:30 বাজলো, আমরা এবারে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের দিকে। কাছেই বিষ্ণুপুর, ইতিহাস প্রসিদ্ধ এই জায়গা থেকে চট করে একটু ঘুরে এলে কেমন হয়। এই শালবনের বুক চিরে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে না দারুণ লাগে। জয়পুর থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 9 থেকে 10 কিলোমিটার। বিকেলের পড়ন্ত রোদ আর ঝিরঝিরে হাওয়া রাস্তার আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে। কিছু দূর গিয়ে রাস্তার বাঁ দিকে এই লোকনাথ মন্দিরটি পড়ল, আর একটু এগোতেই বিষ্ণুপুরের এই এন্ট্রি গেট। এখান দিয়ে ঢুকতে হয় বিষ্ণুপুর টাউনের মধ্যে। আমরাও ঢুকলাম। নিতান্তই সাদামাটা প্রাচীন জায়গা, পাড়ার যেরকম রাস্তা হয় সেরকমই রাস্তা। বিষ্ণুপুরে দেখার জিনিস হলো টেরাকোটা বা পোড়া মাটির মন্দিরগুলি, আর সিল্কের শাড়ির ওপর বিষ্ণুপুরি নকশা করা ওই শাড়ির দোকানগুলো। আমরা এখন চলে এসেছি মহারাজা বীর হাম্বির উদ্যানের সামনে। লোকাল মানুষজনকে জিজ্ঞেস করে এগিয়ে এসে একটা উঁচু মাটির ঢিবি ক্রস করতেই সামনে পড়লো একটা তোরণ বা গেট। সেটার ভেতর দিয়ে এগিয়ে গেলাম, দিয়ে আমরা এই উদ্যানের সামনে এলাম। বিষ্ণুপুরের এই টেরাকোটা মন্দিরগুলি সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে মল্ল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। রিমার্কেবল মন্দিরগুলোর মধ্যে রয়েছে জোড়বাংলো মন্দির, রাসমঞ্চ এবং মদনমোহন মন্দির। এখানকার গার্ডের সঙ্গেও কথা বলছিলাম আমরা। এটা ঠিকই যে উদ্যান একটা বড়সড় আছে ঠিকই, কিন্তু সেটাকে খুব একটা ওয়েল মেনটেন্ড বলে মনে হলো না। মন্দির থেকে বেরিয়ে এসেই কিছু হ্যান্ডমেড টেরাকোটার দোকান চোখে পড়ল। ছোটখাটো দোকান, কিন্তু জিনিস ছিল বেশ। খুব জোরে ঝিঁঝি ডাকছিল এখানে। এখান থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে এগোতেই চোখে পড়ল বিষ্ণুপুরের ফেমাস হোটেল, হোটেল অন্নপূর্ণা। আর ঠিক তার পাশেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ। আর তারপর এই হচ্ছে বিষ্ণুপুরের কনিষ্ক শাড়ির আসল দোকান। কলকাতায় এখন কনিষ্কর বেশ কয়েকটা দোকান আছে, কিন্তু কনিষ্ক শাড়ির মেন হচ্ছে বিষ্ণুপুরে। এছাড়াও অনুষ্কা আর অনুভব বলে দুটো একই রকম ভালো এবং বড় শাড়ির দোকান আছে এখানে। এখানেই আছে মা ছিন্নমস্তার মন্দিরও। তো তারপরে এগুলো একটু দেখে টেকে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। এবারে ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছিল। ফিরে এলাম রসগোল্লার দোকান, একদম ল্যান্ডমার্ক হচ্ছে তোমার বনলতার। এসে থামলাম সেখানে। বাইরেই ভালো চা তৈরি হয়। চা খেয়ে আবার আমাদের রুমে চলে এলাম। দূরের ওই কটেজগুলো শীতকালে ফুল বুক থাকে, আর সামনের এই ঝিলটাও খুব সুন্দর। অনেক রাজহাঁস চড়ে বেড়ায়। আমাদের মাত্র 1 নাইট স্টে ছিল এখানে। পরদিন সকালে ব্রেকফাস্ট করে রওনা হলাম কলকাতা অভিমুখে। যাই হোক, অনেক দিন পরে তোমাদের সঙ্গে এইটুকু বেড়ানোর গল্প করতে পেরে খুব ভালো লাগলো। পরের ব্লগটা নিশ্চয়ই চেষ্টা করব তাড়াতাড়ি দেবার। ভালো থেকো সবাই। সামনে পুজো আসছে, খুব আনন্দ করো, কেমন? আর একটা কথা, আমি আমার ব্লগে কিন্তু আমার বেড়ানোর এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন দেওয়া তাই হয়তো হয়ে ওঠে না। তবুও আমার ব্লগ যে অনেকেই দেখো, তার জন্য তোমাদের
অনেক থ্যাঙ্কস। বাই বাই, সি ইউ সুন।